দর্শক, উৎসবের অর্থনীতি নিয়ে বিস্তারিত আলোচনা এবং আমাদের সঙ্গে গল্প করার জন্য যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী। আপনাকে স্বাগত আজকে। ধন্যবাদ আপনাকে। এবং প্রথমেই বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা এবং দর্শকদেরকেও শুভেচ্ছা। প্রথমে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে যখনই কোনো উৎসব বাংলাদেশে ঘটে বা আমাদের সংস্কৃতির সাথে উৎসব একটা ওতপ্রোতভাবে জড়িত, যেমন নববর্ষ হোক, ঈদ হোক বা পূজা পার্বণ হোক, ওই সময়টাতে দেখা যায় যে আমাদের অর্থনীতিতে একটা চাঞ্চল্য তৈরি হয়। আসলে এই বিষয়টা কেন ঘটে? জি, দেখুন, আমরা সাধারণত বাংলাদেশকে এইভাবেই চিনি যে বাংলাদেশটা মানেই হচ্ছে একটা উৎসবের দেশ, 12 মাসে 13 পার্বণের দেশ বলা হয়। এটা মানে হচ্ছে একাধিক উৎসব একই মাসে যখন থাকে, এই উৎসবগুলোকে শুধু আমরা আনন্দের খোরাক হিসাবে নয়, দেখেন এই আনন্দের খোরাকের পেছনে বিশাল এক অর্থনীতি কাজ করে। যেমন আপনি নিজেকে চিন্তা করবেন যে আপনি আসলে কোন দিন সবচেয়ে বেশি খরচ করেন। দেখবেন যেদিন আপনার একটা আনন্দের সংবাদ আসছে সেই দিন মনে হবে প্রাণ খুলে আপনি খরচ করি। অর্থাৎ মানুষের যে খরচ করার যে জায়গাটা তৈরি করে আনন্দের জায়গা। অতএব আমাদের যে উৎসব, এই উৎসবগুলো মানেই হচ্ছে আনন্দ। এই আনন্দকে ঘিরেই মানুষের এক বিশাল স্পেন্ডিং, যে আমরা যে খরচের কথা ভাবি সেই খরচের বিশাল খরচটুকুই হয়ে থাকে শুধু এই উৎসবগুলোকে কেন্দ্র করে। যে কারণে আমরা দেখি যে আসলে এই উৎসবগুলা উৎসব নয়, যেন বাংলাদেশের অর্থনীতিতে এক ধরনের প্রাণের সঞ্চার হিসাবে। অর্থাৎ অর্থনীতিতে আমরা যখন ভাটা দেখি, তখন আনন্দ যখন আসে, তখন অর্থনীতিতে প্রকৃতপক্ষে এক ধরনের জোয়ার দেখতে পাই আমরা এই উৎসবের কারণে। তো এই বাংলাদেশে তো গত বলা যায় যে কয়েক দশক ধরে এই বৈশাখের যে একটা যাত্রাটা শুরু হয়েছে আমাদের, এবং বর্তমান সময়ে যে বৈশাখের উদযাপনটা হচ্ছে, এটা কোন কোনভাবে, যদি আমি বলি যে কোন কোনভাবে অর্থনীতিকে সাহায্য করছে বা অর্থনীতিতে একটু বুস্ট আপ করছে, বিষয়টা একটু বলবেন। জি, ধন্যবাদ। দেখুন, যে শুধু যদি বৈশাখকে চিন্তা করেন, তাহলে বাংলাদেশের যদি ফ্যাশন জগতের কথা চিন্তা করেন, তাদের যে পরিসংখ্যান সেটাকে যদি দর্শকদের সামনে তুলে ধরেন, তাহলে তারাও বুঝতে পারবে যে খরচটা প্রকৃতপক্ষে কখন হয়। যেমন যে আমাদের যে রোজার ঈদের কথা বলি, ছোট ঈদ বলি, যে ঈদকে উপলক্ষ করে বাংলাদেশে টোটাল যে ফ্যাশন কাপড়ের যে ব্যবসাটা হয়, তার 50% হয় শুধুমাত্র একটা ঈদকে কেন্দ্র করে, আর বাকি 25% হয় আপনি যেটাকে নিয়ে প্রশ্ন করলেন, মানে আজকের যে দিন, সেটা হচ্ছে পহেলা বৈশাখ। এই বৈশাখকে উপলক্ষে করে আমাদের কাপড়ের ব্যবসার যেটা অভ্যন্তরীণ বাজার, সেই বাজারের 25% হয়। অর্থাৎ আপনি সারা বছরে যে 1 টাকা যদি খরচ করে থাকেন, তাহলে এই উপলক্ষে আপনি 25 পয়সা খরচ করেন। এর থেকেই বোঝা যায় যে অর্থনীতির দিক থেকে এটা কত গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি অন্যান্যভাবে চিন্তা করি যে এই বৈশাখ আসলে কি, এই বৈশাখ যখন আমরা ছোটোবেলার দিকেই ফিরে তাকাই, তখন মনে হয় এর সাথে যেন আমার একটা প্রাণের আনন্দ মিশে থাকা, আমার আত্মার ভিতর থেকে কাজ করা, সেই জায়গাগুলো কিন্তু আমি ফিরে পাই। কিন্তু আপনি যখন এখন চোখ বন্ধ করে আপনি অতীতকে দেখেন, তখন কিন্তু আবার মনে হবে সেই বিষয়টা ম্লান হয়েছে। ইভেন একটু আগেও আপনাদের স্টার নিউজের যে প্রতিবেদন, সেই জায়গায় কিন্তু মাটি দিয়ে যারা জিনিস তৈরি করে কুমারদের প্রান্তিক জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর জীবন যখন চিন্তা করলেন, তখন তাদের কিন্তু দুর্বিষহ জীবন এবং সেই জায়গা থেকে তারা ছুটে আসা। কিন্তু বাংলাদেশে এই যে ক্ষুদ্র এবং কুটির শিল্পগুলো, বিশেষ করে আমরা যদি বলি মাইক্রো এবং কটেজ ইন্ডাস্ট্রি যেটাকে বলা হয়, এই দুটো ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের এই উৎসবগুলোকে কেন্দ্র করে। আর এর যদি পরিসংখ্যান দেখেন, এই ক্ষুদ্র শিল্পে এবং আমরা যদি মাঝারি শিল্প তার সাথে, সেটাই কিন্তু বাংলাদেশের সমস্ত ইন্ডাস্ট্রিয়াল ইউনিটের কথা যদি দেখেন, তাহলে তার 90 থেকে 98% কাভার করে। আপনি যদি এর এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের কথা বলেন, সবচেয়ে বেশি এমপ্লয়মেন্ট ক্রিয়েশন করে এরা। যে আপনি সেলফ এমপ্লয়েড, আপনি আপনার কাজটা করে পরিবারকে জীবিকা নির্বাহের ব্যবস্থা করছেন, কিন্তু প্রকৃতপক্ষে আপনি নিজেকে নিজে কর্মসংস্থান করছেন। এই জায়গাটা প্রায় 3 কোটির মতো মানুষ। অতএব এই থেকে বোঝা যায় যে এই বিশাল জায়গাটা যদি সংকুচিত হওয়ার কোনো সম্ভাবনা থাকে, সেই জায়গাগুলোকে পুনরুজ্জীবিত করাটা আমাদের জরুরি। কারণ আমাদের যে আনএমপ্লয়মেন্টের যে চিত্র, সেটা যদি চিন্তা করেন, সেই দিক থেকেও কিন্তু এই সমস্ত শিল্পের একটা বিশাল ভূমিকা রয়েছে বাংলাদেশের অর্থনীতিতে।
আপনি কুটির শিল্পের কথা বলছিলেন বা আমাদের হ্যান্ডিক্রাফট যেটা আমাদের খুবই জনপ্রিয় এবং এটা বৈশাখের সময় আসে বা নববর্ষের সময় আসলে এই সংস্কৃতির সাথে আমরা আরও বেশি কাছাকাছি চলে যাই। তবে দেখা যায় বছরের অন্যান্য সময়গুলোতে এই শিল্পগুলো খুব একটা বেশি মূল্যায়ন পায় না। তো আসলে কুটির শিল্পগুলোকে বিকাশের জন্য আমাদের কি করা উচিত? দেখেন, আমরা যদি উৎসবগুলোর কথা বলি, সেটা পহেলা বৈশাখ যেরকম উৎসব, ঠিক তার আগের দিন চৈত্র সংক্রান্তি একটা উৎসব, বারণী উৎসব, এবং বাংলাদেশে যদি প্রত্যন্ত অঞ্চলে চিন্তা করেন অসংখ্য মানে অঞ্চল ভিত্তিক মেলা সেগুলা হয়। ওরস নামে হয়, যে ওরস এর উপলক্ষে কিন্তু অনেক মেলা হয়, কিন্তু এইগুলা ধীরে ধীরে কিন্তু আপনি দেখবেন কমে যাচ্ছে, যে কারণে ওই জায়গাটার ব্যবসা যেভাবে প্রসারণ হওয়ার কথা ছিল সময়ের প্রেক্ষাপটে, সেই প্রসারণটা কিন্তু হয় নাই। এখন কথা হচ্ছে যে এটার জন্য আমরা আসলে কি করতে পারি। তার মানে হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি মানে আমি যে রাজনৈতিক অর্থনীতির ভূমিকা বাংলাদেশের এর প্রেক্ষাপটে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ এক সময় দেখবেন যে অনেক সময় বিভিন্ন পত্রপত্রিকায়ও আসছে, ধরেন বইমেলা না, অন্তর্বর্তী সরকারের সময় যদি চিন্তা করেন বাংলাদেশে উৎসবে অন্তর্বর্তী সরকারের এই 18 মাসে কি পরিমাণ মানুষ স্পেন্ড করেছে সেটা হবে হিস্টোরিক্যালি ল। তার মানে হচ্ছে এই সময় কি তাহলে আমি মনে করব আমার সংস্কৃতির বুকে আঘাত, অথবা আমরা যেভাবে মানুষ মানে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড করত সেগুলা বিঘ্নিত হয়েছে। কারণ আমরা অর্থনীতির লোক, আমরা অর্থনীতি দিয়ে সেই কর্মকাণ্ডকে ব্যাখ্যা করি। যখন দেখব যে এক্সপেন্ডিচারের পরিমাণটা অতি অল্প, তার মানে এটা আঘাতপ্রাপ্ত। অতএব সেই জায়গাগুলা আমরা যদি রাজনীতিকরণ না করি, এটা সবার উৎসব হিসাবে পরিণত করি, এবং সেগুলাকে আরও কিভাবে আমি বলবো যে ফ্রিকোয়েন্সি, এই যে বললেন দীর্ঘদিনের পরে হঠাৎ একবারে ঝুঁকে পড়ি, তাহলে আমাদের এই অঞ্চল ভিত্তিক বিভিন্ন ধরনের যে সংস্কৃতি এবং ঐতিহ্যগুলা রয়েছে সেগুলাকে আমরা কিন্তু লালন করতে পারি এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে। তখন কিন্তু দেশীয় শিল্প, এই ধরনের ক্ষুদ্র এবং কুটির শিল্পগুলো বিকশিত হবে, এটা মরবে না, কারণ এইগুলো আমাদের ঐতিহ্যের সাথে মিশে রয়েছে। এবছর ধারণা করা হচ্ছে যে নববর্ষের এই উদযাপন বা বৈশাখের এই উদযাপনকে কেন্দ্র করে 40,000 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। তো অর্থনীতিতে কি আপনাদের কোনো হিসাব বা কোনো গবেষণা কি আছে এই বিষয়ে? দেখেন, বাংলাদেশের সরকারের এই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে বাংলাদেশের যে অর্থনীতি যেটা বলেন $450 কোটি, এটা আমরা এর চেয়েও ক্রস করে ফেলেছি। কিন্তু বিষয়টা হচ্ছে এই বিশাল অর্থনীতির ব্যবস্থাপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পরিসংখ্যান। যে পরিসংখ্যান নিয়ে বারবার পত্রপত্রিকা, সয়লাভ এবং টিভি নিউজেও আপনারা দেখতে পান যে আমরা যে তথ্যের জন্ম দেওয়া উচিত সেটা সরকার আসলে প্রকৃতপক্ষে এই জায়গাটায় অনেক ব্যর্থ। অর্থাৎ একটা অর্থনীতিকে আপনি যত গভীরে জানবেন, তথ্যভিত্তিক জানবেন, তত আসলে সামনের দিকে এগিয়ে নিতে পারবেন। আর আপনার যত অ্যাসিমেট্রিক ইনফরমেশন হবে, যে জানার পরিমাণটা কম হবে, হয়তো আপনি জানেন আরেকজন জানে না, কিন্তু যখন ইনফরমেশনটা সবার মধ্যে যাবে, তৈরি করবেন, তখন আসলে অর্থনীতির মধ্যে গতি সঞ্চার করা সম্ভব হয়। এখন প্রশ্ন হচ্ছে, আপনি বললেন হয়তো 35 থেকে 40,000 কোটি টাকা, এটা আসলে প্রকৃতপক্ষে সঠিক পরিসংখ্যানটা এই ধরনের স্ট্যাটিস্টিক্স বাংলাদেশের, যেহেতু আমরা কাকে ট্রাস্ট করব, বাংলাদেশ সরকার যে ধরনের তথ্যের জন্ম দিবে সেটা, তাহলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই ধরনের তথ্য এখনো জন্ম দেয় না, হয়তোবা সামনে জন্ম দিতে হবে, মানে ক্রিয়েট করতে হবে যে আমরা আসলে এই ধরনের একটা বেঞ্চমার্ক দিলাম, তার পরবর্তীতে বিজনেস কিভাবে বাড়ছে না এটাকে কেন্দ্র করে কমছে, তাহলে কিন্তু প্রকৃতপক্ষে পলিসি, রাষ্ট্রের পলিসি নিতে সহায়ক ভূমিকা পালন করে। যে এই শিল্পের সাথে জড়িত যারা, এদেরকে যদি আমি প্রোগ্রেস করতে চাই, সামনের দিকে নিতে চাই, তাহলে হোয়াট কাইন্ড অফ ইনসেন্টিভস উই নিড টু প্রোভাইড, এটা রাষ্ট্র কর্তৃকেও সুবিধা হয়। এখন বিভিন্ন ধরনের পরিসংখ্যান, অর্থাৎ কিছু আমি বলবো ব্যক্তি পর্যায়ের যে গবেষণাগুলো হয় সেগুলা থেকে এই সময়ের মধ্যে, অর্থাৎ এই যে দিনটাকে কেন্দ্র করে আসলে কতদিন বিক্রি একটা ডেট স্পেক করে তখন তুলনা করা হয় যে আসলে 25, আসলে আপনি যে সংখ্যাটা বলছেন 35, সেটা আসলে বেসিক্যালি 25,000 কোটি টাকা থেকে 35,000 কোটি টাকার মধ্যেই এই বাণিজ্যটা হয়ে থাকে বৈশাখী মেলার।
শেষ একটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে আমাদের অনেক সংখ্যক প্রবাসী রয়েছে এবং তারাও নববর্ষকে উদযাপন করেন এবং দেখা যায় বাঙালি সংস্কৃতির সব পণ্য বাইরে পাওয়া যায় না, অনেক ক্ষেত্রে সেটা বাংলাদেশ থেকেই রপ্তানি করা হয়। তো আসলে এই রপ্তানি খাতে বা এই বৈশাখকে কেন্দ্র করে বা উৎসবগুলোকে কেন্দ্র করে কোনো বাণিজ্য তৈরি হওয়ার সম্ভাবনা দেখছেন কিনা? আমি অর্থনীতির একজন শিক্ষক হিসাবে বলবো, যতটুকু আমার লার্নিং সেটা হচ্ছে পৃথিবীর যে উন্নত রাষ্ট্রের কথা বলেন, সেই রাষ্ট্র আজ কেন উন্নত? আপনিও তো একই সময় পৃথিবীর সৃষ্টি হয়েছে, আপনি কেন উন্নত না? এর পিছনে যখন শিল্পের এই ভূমিকাগুলো দেখতে পাবেন, তখন দেখবেন যে রাষ্ট্রগুলো আজকে উন্নত রাষ্ট্র, তারা প্রকৃতপক্ষে এই ক্ষুদ্র এবং কুটির শিল্পের উপর ভিত্তি করে আজকে উন্নত রাষ্ট্র হয়েছে। তা আমাদের এই ক্ষুদ্র এবং কুটির শিল্পকে আমরা বলা হয় যে একটা অর্থনীতিতে প্রাণের সঞ্চার, রক্ত প্রবাহ। অতএব সেই প্রবাহ, রক্তের প্রবাহ যে কোন শরীরের দরকার, ঠিক অর্থনীতির এই প্রবাহটা দরকার অর্থনীতির প্রাণের জন্য। অতএব সেই জায়গা থেকে গুরুত্বপূর্ণ। এখন যেটা বলছেন যে বাইরের মানুষ, দেখেন আমাদের এই কুটির শিল্প পণ্যগুলাই বিদেশে কিন্তু আমরা রপ্তানি করতে পারি, কিন্তু রাষ্ট্রের যে নার্সারিং করা দরকার, অর্থাৎ অনেকের সাপ্লাই চেইন যেটা কানেকশনটা থাকে না, সেই কানেকশনটা করা কিন্তু রাষ্ট্রেরও অনেক দায়িত্ব। এবং সেই দায়িত্বগুলা কিভাবে চ্যানেলাইজ করা যায় এবং কন্ট্যাক্ট, যে আপনি হয়তো ওর ক্ষুদ্র কুটির শিল্প থেকে কিনে নিলেন, কিন্তু আপনি যদি সাপ্লাই চেনে সেটাকে বাইরে পাঠাতে পারেন সেটা। আরেকটা হচ্ছে যে বাইরের মানুষ, দেখবেন এই প্রসঙ্গটা এমনিতেই আসলো, যে উৎসবকে কেন্দ্র করে বাংলাদেশের সবচেয়ে বড় ভূমিকা রাখে হচ্ছে ফরেন কারেন্সি রিজার্ভ, যেটা টাকার মানের স্থিতিশীলতার জন্য উৎসব একটা বড় ভূমিকা রাখে। কারণ প্রত্যেকটা উৎসবের হিসাব থেকে যদি দেখেন যে মার্চ মাসের প্রথম 16 দিকে আমাদের প্রায় 3 বিলিয়ন মানে 30,000 কোটি টাকার উপরে এসেছে, যেটা কোনো একটা স্পেসিফিক মান্থের সামান্য এত দিনের মধ্যে সর্বোচ্চ পরিমাণ। অতএব এবং বৈশাখ এটাকেও যদি বিশাল উৎসবের মধ্যেই রাখতে পারি, এই উৎসবকে কেন্দ্র করেও কিন্তু বিশাল ফরেন কারেন্সি বাংলাদেশে আসবে, যেটা আমার বিদেশি কারেন্সির মানে ডলারের এগেইনস্টে বাংলাদেশের টাকার মানকে সংহত এবং সহনশীল রাখতে একটা বড় ভূমিকা রাখে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নতুন বছর আপনার ভালো কাটুক এই প্রত্যাশা রাখছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে আজকে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী।